হ্যালো সবাইকে। সো তোমাদের সকলকে হালকেনস্টাইন স্কুলে জানাই স্বাগত। আমি অভি। সো তোমরা হয়তো অনেকে আমাকে চিনো, আবার অনেকে চিনো না। কারণ হচ্ছে আমি তোমাদের সিনিয়র ভাই-বোন যারা আছে, যারা ক্লাস 9-10 এ পড়ে, ওদের বেসিক্যালি সায়েন্সের ক্লাসগুলো নিয়ে থাকি। ফিজিক্স, কেমিস্ট্রি বলো বা ম্যাথ বলো, ওদের সেই ক্লাসগুলো আমি নিয়ে থাকি। বাট রিসেন্টলি হালকেনস্টাইন এসএসসি কিন্তু এখন হালকেনস্টাইন স্কুলে কনভার্ট হয়েছে, তাই না? সো এই হালকেনস্টাইন স্কুলে আমরা কিন্তু আর 9-10 এর মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা এখন ক্লাস 6-7 এ যারা আছে তাদেরকেও আমরা পড়াবো। ক্লাস 8 এ যারা আছে তাদেরকেও আমরা পড়াবো। সো আমি চিন্তা করছি ক্লাস 7 তোমরা যারা আছো, 7 এ যারা বাচ্চারা আছো, সো আমি চেষ্টা করছি তোমাদের জন্য আজকে বাংলা ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে? সো দেখো একটু আমার এই বাংলা ক্লাসটা কেমন হয়। ওকে? সো ক্লাস 7 এ যারা আছো তারা চলে আসো ক্লাসে। আমরা এখন পড়বো আনন্দপাঠ যে বইটা আছে সেই বইয়ের চ্যাপ্টার 1 অর্থাৎ প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা হচ্ছে তোতা কাহিনী। চ্যাপ্টারের নাম কি ভাইয়া? তোতা কাহিনী। তো সেই তোতা কাহিনী চ্যাপ্টারটা আজকে আমরা চেষ্টা করব পুরোপুরি একটা কমপ্লিট ভাবে শেষ করে ফেলতে। ঠিক আছে? এবং যা, যা আমাদের জানা উচিত বা আমাদের যা, যা পরীক্ষায় আসতে পারে সেই সম্পর্কে সমস্ত কিছু আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলব। ওকে? তাহলে ঝটপট কি করবা? বাংলা আনন্দপাঠ যে বইটা আছে, এই যে আনন্দপাঠ যে বইটা আছে সে বইটা নিয়ে বসো। এখন তুমি বলতে পারো ভাইয়া বই তো এখনো পাইনি, বই কোত্থেকে নিব? বই নিতে পারো পুরান বই। কিভাবে পুরান বই? তুমি পিডিএফটা পেয়েছো না? এবার পিডিএফ এ যে, যে সিলেবাস গুলো আছে বা যে, যে চ্যাপ্টার গুলো আছে পুরান বইয়ে যাও বা পুরান বইয়ের মার্কেটে যাও। সেখানে গিয়ে পুরান বই খুঁজো যে ক্লাস 6-7 এর পুরান বই যেগুলো আছে সেগুলো আমাকে বের করে দেন। তারপর তুমি মিলাও। যদি ম্যাচ করে ফেলে তাহলে সেই বইগুলো কিনে ফেলো। কারণ তোমাদের কিন্তু এখন বসে থাকার সময় নেই। তোমরা যত পড়া আগিয়ে রাখবা বা এগিয়ে রাখবা তোমার জন্য তত ভালো হবে। সো পুরান বইটা নাও। পুরান বই নেওয়া শেষ ভাইয়া। আমি ধরে নিচ্ছি তুমি একটা পুরান বই ম্যানেজ করে নিয়েছো। সেটা হচ্ছে বাংলা আনন্দপাঠ পুরান বই। শেষ। এবার তোমার কাজ কি ভাইয়া? একটা হাইলাইটার নাও। হাইলাইটার চিনি না? একটা হাইলাইটার নাও, একটা রেড পেন নাও, আর একটা ব্লু পেন নাও। নেওয়া শেষ? ওকে। এবার আমি যা, যা বলবো তা, তা দাগাবা হাইলাইটার দিয়ে এবং আমি যেটা, যেটা মার্ক করতে বলবো সেটা, সেটা তুমি মার্ক করবা রেড পেন দিয়ে বা ব্লু পেন দিয়ে। মার্ক করবা এবং বুঝবা যে সেগুলো তোমার এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই সাথে সিকিউ বা সৃজনশীল লেখার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলা। ওকে? তাহলে বুঝতে পারছো ভাই কিভাবে পড়বা? একটা জিনিস বলে রাখি। এই যে বাংলা এখন পড়াচ্ছি না আমি, আনন্দপাঠ পড়াচ্ছি না। এই বইটা পড়ার জন্য আসলে খাতায় কোনো কিছু নোট করিও না এক্সট্রা ভাবে। বইটাতেই নোট করো। কারণ তুমি দিন শেষে ওই বইটাই কিন্তু পড়বা পরীক্ষার আগে, তাই না? সো বইটা নোট করলে বইয়ের নোটের পাশাপাশি লিখে রাখো কি, কি তোমার লাগবে, কি, কি লাগবে না। তাহলে দেখবা যখন পড়ছো তখন জিনিসটা একটু ইফেক্টিভ বেশি হবে। ওকে? ডান? চলো তাহলে শুরু করি বাংলা তোতা কাহিনী চ্যাপ্টারটা। ওকে? সো তোতা কাহিনী কে লিখেছে ভাইয়া? তোতা কাহিনী লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? আচ্ছা। প্রথমে কি আসে ভাই? লেখক পরিচিতি, তাই না? আচ্ছা, এখন তোমাদের মধ্যে অনেকেই লেখক পরিচিতি নিয়ে একটা ভোগান্তি আছে। কি ভোগান্তি? সেটা হচ্ছে লেখক পরিচিতি সহজে পড়তে চাও না। ঠিক আছে? সো লেখক পরিচিতি পড়তে চাও না। এই চাও না থেকে কিন্তু আমি কিভাবে কনভার্ট করে দিব দেখবা? সহজ করে দিব। দেখো এটা অনেক বড় একটা বিস্তারিত ডিটেইলস না? এটা আসলে পুরোটা লাগবে না ভাইয়া। এটা পুরোটা তোমার লাগবে না। এখান থেকে কি, কি লাগবে ইনফরমেশন আমি বলি। পরীক্ষায় এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী যে প্রশ্নগুলো থাকে অর্থাৎ সঠিক উত্তরের যে প্রশ্নগুলো থাকে সেগুলোর জন্য আমাদের এই যে মানে লেখক পরিচিতি যেটা আছে, কবি পরিচিতি বলি আমরা বা লেখক পরিচিতি বলি, সেই লেখক পরিচিতি অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে প্রশ্ন অনেক আসে। ঠিক আছে? সো কি, কি জানতে হবে আমার একটু জেনে নিই। প্রথমে জানতে হবে যে লেখক সে জন্ম কত সালে, কোথায় জন্মগ্রহণ করেছে, স্থানটা কোথায়, প্লেসটা কোথায়, তারিখটা কত। এটা একটা। তার মৃত্যু সালটা কত, সে কোথায় মৃত্যুবরণ করেছে, সেই জায়গাটা কি। এই দুটো ইনফরমেশন মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা কবির বা একটা লেখকের জন্মসাল, মৃত্যুসাল, জন্ম প্লেস, মৃত্যু প্লেস ইম্পর্টেন্ট গেল একটা পয়েন্টে। সেকেন্ড পয়েন্টে কি ভাই? সেকেন্ড পয়েন্টে হচ্ছে সেই কবি বা লেখক যে যে বিখ্যাত গ্রন্থ লিখে গিয়েছে বা যে যে বিখ্যাত কবিতা লিখে গিয়েছে সেই সকল গ্রন্থের বা কাব্যগ্রন্থের যে নামগুলো আছে সেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে। সেকেন্ড টপিক ডান। থার্ড টপিক কি ভাইয়া? থার্ড টপিক হচ্ছে সেই কবিকে যদি আলাদা কোনো একটা নামে ডাকা হয় অর্থাৎ তার যদি কোনো একটা ছদ্মনাম থাকে বা ডাক নাম থাকে বা অন্য কোনো একটা নাম থাকে যেটাতে সে সুপরিচিত, সেই নামগুলো ইম্পর্টেন্ট। বা তার যদি কোনো একটা ইনফরমেশন থাকে যেটা খুব দরকারি সেটাও আসতে পারে। তাহলে বুঝতে পারছি ভাই টোটালি যে লেখক পরিচিতি থেকে কি, কি আসতে পারে বা কবি পরিচিতি থেকে কি, কি আসতে পারে। বুঝে গিয়েছে? তাহলে চলো শুরু করি এবার। তাহলে আমি তোমাকে এখন দাগিয়ে দিব যে কোনটা, কোনটা দাগাতে হবে। তুমি মার্কারটা নাও মানে হাইলাইটটা নাও।
তুমিও সেটা দাগাবা, ওকে? এবং আমি যেখানে যেখানে সার্কেল করব তুমিও সেখানে সেখানে সার্কেল করবা রেড পেন দিয়ে বা ব্লু পেন দিয়ে। ক্লিয়ার ভাইয়া? ওকে? তাহলে চলো শুরু করি পড়া। চলো একসাথে পড়ি। তো আমি যখন তোমাকে রিডিং পড়াবো তখন তুমি বইয়ের দিকে ফোকাস দিবা, ওকে? আমারটাও দেখবা, বইয়ের দিকেও ফোকাস দিবা, ওকে? সো সামনে বই নিয়ে বসছো আশা করি, তোতা কাহিনী বইটা নিয়ে। ডান, শুরু করি চলো। রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে অর্থাৎ 7 মে 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ইনফরমেশন পেয়েছি, হ্যাঁ। কি কি লাগবে এখান থেকে ভাইয়া? এই যে দেখো, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। আবার যদি ইংলিশে হয় সেটা কত? 7 মে 1861 খ্রিস্টাব্দ। সো এই ইনফরমেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাংলাতেও মনে রাখতে হবে, ইংলিশটাও মনে রাখতে হবে। সো দেখো দাগানো শেষ। সো এই দুটো টপিক বা এই দুটো পয়েন্ট হাইলাইটার দিয়ে দাগিয়ে রাখো বা ব্লু পেন বা রেড পেন দিয়ে দাগিয়ে রাখো, যাতে তোমার রিভিশন দেওয়ার সময় কি হয়, মনে থাকে ভালো করে বা পড়তে পারো ভালো করে। বুঝতে পারছো? ডান। সেকেন্ড লাইনে আসো। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা শারদা সুন্দরী দেবী। তাহলে এখানে দুটো ইনফরমেশন আছে, পিতার নামও আছে, মাতার নামও আছে। তার মানে এই দুটো ইনফরমেশন আমার লাগতে পারে এমসিকিউ জন্য। পড়তে হবে না তাহলে? অবশ্যই পড়তে হবে। পিতার নাম কি ভাইয়া? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতার নাম কি? শারদা সুন্দরী দেবী। সো এটাও জানতে হবে। এরপর আসি, বাল্যকালেই তার কবি প্রবিতার প্রতিভার উন্মেষ ঘটে। তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, অভিনেতা। তার মানে সে মোটামুটি সাহিত্য জগতে যা যা শাখা আছে সে সকল শাখায় সে কি করেছে, আসলে অবদান রেখেছে, তাই না? আচ্ছা, এরপর কি দেখো, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান অর্থাৎ সাহিত্যের প্রায় সকল শাখায় তার অবদান সমৃদ্ধ। এই যে দেখো, একটু আগে ভাইয়া যে লাইনটা বলেছে সেই লাইনটা এখানেই দিয়েছে, তাই না? তার মানে কি, সাহিত্যের প্রায় সকল শাখায় কি আছে, রবীন্দ্রনাথের অবদান সমৃদ্ধ। ওকে, ডান। এরপর কি দেখো, তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ, কালান্তর ইত্যাদি বিশেষভাবে কি উল্লেখযোগ্য। তার মানে এখানে যতগুলা আসলে কাব্যগ্রন্থ নাম দিয়েছে, তোমাকে সামহাউ এই সবগুলো কাব্যগ্রন্থের নাম আসলে মনে রাখতেই হবে, কারণ এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। তোমাকে বলতে পারে যে রবীন্দ্রনাথের নিচের কোন কাব্যগ্রন্থটি সঠিক বা কোন কাব্যগ্রন্থটি নিচের। অপশনে দিবে হয়তো চোখের বালি, বাকি তিনটা অন্য একটা কবির দিবে। তো তোমাকে তখন চুজ করতে হবে কোনটা অপশন, চোখের বালি, ঠিক আছে? সো এভাবে এগুলো পড়তে হবে। তার মানে কি, মানসী দাগালাম, সোনার তরী দাগালাম, চিত্রা দাগালাম, কল্পনা দাগালাম, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ এবং কালান্তর ইত্যাদি। সো এই যে কাব্যগ্রন্থগুলোর নাম আমি এখন বললাম বা দাগিয়ে দিলাম, এগুলো তোমরাও দাগিয়ে রাখো, কারণ এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে ভাইয়া, কিছু করার নেই, ঠিক আছে? ওকে, এরপরে আসি। 1913 খ্রিস্টাব্দে তিনি এশীয়দের মধ্যে সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার লাভ করে। তার মানে দেখো, সবচেয়ে যে প্রেস্টিজিয়াস যে পুরস্কারটা আছে সেটা কি ভাইয়া? নোবেল পুরস্কার, তাই না? তো সেই নোবেল পুরস্কারও কি পেয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছে। তবে কবে পেয়েছে সেটা? 1913-তে। সালটা ইম্পর্টেন্ট। কততে ভাইয়া? 1913-তে পেয়েছে। কে পেয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছে। এবং এশিয়ার মধ্যে কি প্রথম, এই যে দেখো, প্রথম নোবেল পুরস্কার পেয়েছে এশিয়ার মধ্যে, ঠিক আছে? গেল। এবার তার মৃত্যুবরণের সাল দেখো, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, এটা হচ্ছে বাংলা সাল। আর ইংলিশে হলো 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে তিনি কি 80 বছর বয়সে, কত বছর বয়সে ভাইয়া? 80 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কি করে? কলকাতায় মৃত্যুবরণ করে। তো এই পুরো লেখক পরিচিতি থেকে যে যে ইনফরমেশনগুলো আসলে জানা উচিত সেগুলো আমি দাগিয়ে দিয়েছি তোমাকে, ঠিক আছে? আশা করবো তুমিও দাগিয়েছো এবং পড়ার সময় এগুলো ভালো করে পড়বা। ওকে ভাইয়া, গেল। তাহলে চলো এবার আমরা আস্তে আস্তে আমাদের গল্পে ঢুকি। তাহলে দেখো, গল্প কি ভাইয়া? তোতা কাহিনী। সেই তোতা কাহিনীর ছবিটা একটু দেখো আগে। একটা রাজা আছে, এখানে কিছু তার সাঙ্গপাঙ্গ আছে, তাই না? রাজার কিছু সাঙ্গপাঙ্গ আছে, আবার এখানে একটা কি আছে? পুরোহিত আছে, তাই না? তো পুরোহিত মানে কি ভাইয়া? পুরোহিত মানে যারা মন্দিরে পূজা দেয়, ঠিক আছে? আচ্ছা, তো এই পুরোহিত কি করছে দেখো, তার হাতে একটা কি আছে? খাঁচা আছে। এই খাঁচার মধ্যে কি একটা পাখি আছে, তাই না? দেখো পাখিটা মরে গিয়েছে। পাখিটা কি হয়েছে ভাইয়া? মরে গিয়েছে। তার মানে এটা তোতা পাখি। যেহেতু আমার এই চ্যাপ্টারের নামই কি? তোতা কাহিনী। তার মানে এটা কি পাখি? তোতা পাখি। তো এই তোতা পাখিটা দেখো এখানে কি মরে গিয়েছে, খাঁচার ভিতরে মরে গিয়েছে, ঠিক আছে? এখন সেটা কি রাজাকে দেখাচ্ছে। বাট এখানে মধ্যে আসলে কি ঘটছে বা কি হচ্ছে এটা কি এখনো বোঝা যাচ্ছে ভালোভাবে? না। চলো আস্তে আস্তে বুঝি।
প্রথমে দেখো, এক যে ছিল পাখি সে ছিল মূর্খ, সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত, উড়িত, কিন্তু জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়ে রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও, পাখিটাকে শিক্ষা দাও। তার মানে দেখো, এতটুকু পরে তুমি কি বুঝছো? একটা পাখি, যে পাখি আসলে সে নরমালি কিচিরমিচির তো করবে, তাই না? আর তো কিছু করবে না। এখন সেই কিচিরমিচির করাটাকে সে কি বলছে? বেয়াদবি বলছে। সে আদাব কায়দা জানে না বলছে, তাই না? রাজাটা বলছে সে আদাব কায়দা জানে না, তাকে শিখাতে হবে, তাকে একটা শিক্ষা দাও। তাহলে শিক্ষা কাকে দিতে বলছে ভাইয়া বলো তো? এই যে দেখো, মন্ত্রীকে ডাকিয়া। তাহলে এমসিকিউ তে আসতে পারে, সঠিক উত্তরে আসতে পারে। কাকে বলেছে? রাজা। রাজা কাকে বলেছে পাখিটাকে শিক্ষা দেওয়ার কথা? কাকে বলতো? মন্ত্রীকে। তাহলে দেখো, আমি তোমাকে দাগিয়ে দিয়েছি কোনটা তোমার জানা উচিত, কোন পয়েন্টের কোনটা এমসিকিউ তে ইম্পর্টেন্ট, আমি তোমাকে দাগিয়ে দিলাম। ঠিক আছে? কোনটা ভাইয়া? মন্ত্রীকে ডাকিয়ে বললেন কি পাখিটাকে শিক্ষা দাও। তাহলে পাখিটাকে শিক্ষা দাও কে বলছে? রাজা বলছে। কাকে দিতে বলেছে শিক্ষা? মন্ত্রীকে বলেছে। ওকে, ডান। এবার দেখো, পাখির বৈশিষ্ট্য দেখো, পাখি কি ছিল? মূর্খ ছিল। পাখি কি ছিল? মূর্খ ছিল। গান গাহিত, শাস্ত্র পড়িত না। শাস্ত্র পড়িত মানে কি বলছে ভাইয়া? মানে হচ্ছে বই পড়তো না। আমরা যেরকম বই পড়ি, পাখি কি সেরকম বই পড়তে পারবে? পারবে না। তাহলে পাখি যে বই পড়তে পারবে না, এটা রাজা বুঝতেছেই না। তো রাজার কাছে মনে হচ্ছে কি এটা একটা কি বলবো, সে হচ্ছে দুষ্ট পাখি, সে কথাবার্তা শুনে না, সে খালি গান গায়। এখন গান গায় বলতে সে যে কিচিরমিচির করছে সেটাকে রাজা বুঝতে যাচ্ছে, সে কি গায়? খালি গান গায়, পড়ালেখা করে না। ওকে, আচ্ছা। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। তাহলে পাখিকে শিক্ষা দেওয়ার ভারটা কার কাছে পড়ছে ভাই? ভার মানে কি? দায়িত্ব। এই দায়িত্বটা কার কাছে পড়ছে? রাজার যে ভাগিনাগুলা ছিল তাদের কাছে পড়ছে। ঠিক আছে? সো রাজার ভাগিনার কাছে কি পড়ছে? সেই দায়িত্বটা পড়ছে। দাগে রাখো, রাজার ভাগিনাদের কাছে। ওকে, ডান। পরেরটা কি দেখো তো? পণ্ডিতরা বসিয়া অনেক বিচার করিলেন। তাহলে পণ্ডিতরা বসে অনেক বিচার বিবেচনা করছে, কি করা যায়। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? তার মানে কি? অবিদ্যা মানে কি ভাইয়া? মূর্খতা। অবিদ্যা মানে কি ভাইয়া? মূর্খতা। তার মানে সে এত উদ্দণ্ড কেন? সে এত বেয়াদব কেন? আমি যদি সঠিকভাবে তোমাদেরকে বুঝাতে যাই সেক্ষেত্রে হচ্ছে এটা। ঠিক আছে? আচ্ছা। এরপর কি সিদ্ধান্ত হইল? সামান্য খড়কুটা দিয়ে পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানায় দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। তার মানে এবার রাজপণ্ডিতরা কি করছে? কিছু উপদেশ দিছে তাদেরকে। কি দিছে? সেটা বলছে যে পাখির যে বাসাটা সেটা ছোট বাসা না ভাইয়া? সেই ছোট বাসাটাতে খুব বেশি বিদ্যা ধরে না। বিদ্যা ধরে না মানে কি? সাপোজ ধরো আমার একটা বাসা ছোট বাসা। সেই ছোট বাসায় আমার কি বই বেশি ধরবে নাকি কম ধরবে? কম ধরবে। তার মানে বলতে চাইছে যে ওই ছোট বাসাটাতে বিদ্যা বেশি ধরবে না। মানে বেশি বিদ্যা ধরবে না। তাই আমাকে কি করতে হবে? আগে একটা বড় বাসা বানাতে হবে। পাখির জন্য একটা কি বানাতে হবে? বড় একটা বাসা বানাতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরেরটাতে দেখি চলো। আর যে বলেছে রাজপণ্ডিতরা দক্ষিণা পাইয়া খুশি হইল। এই যে দক্ষিণা, এই দক্ষিণা মানে কি জানো? পারিশ্রমিক। দক্ষিণা মানে কি ভাইয়া? পারিশ্রমিক। মানে কি? মানে হচ্ছে ধরো আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? বা তোমাদেরকে যদি কেউ পড়াই, তাকে দিন শেষে কি দিই? আমরা একটা স্যালারি দিই, একটা পেমেন্ট দিই না? স্যালারি বললে ভালো বুঝবা, তাই না? এই যে স্যালারি, এটাকে বলা হয় কি? পারিশ্রমিক বা দক্ষিণা, ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। শেখাররা বসিল সোনার খাঁচা বানাইতে। শেখার কারা ভাইয়া? শেখার হচ্ছে তারা যারা সোনা বানায়, যারা সোনা দিয়ে অন্য কিছু বানায় তারা হচ্ছে শেখরা। ঠিক আছে? আমরা ওই যে মারা গয়না কাটিয়ে বানাতে যাই না সোনা, সোনা বানানোর জন্য দোকানে, জুয়েলার্স দোকানে, সেখানে ওরাই হচ্ছে কি? শেখরা। মানে সোনা দিয়ে ওরা কিছু একটা বানায়। আচ্ছা, এই শেখরা বসিল কি বানাতে? সোনার খাঁচা বানাতে। তার মানে পাখির জন্য এখন কি বানাবে? সোনার খাঁচা বানাবে। ঠিক আছে? আচ্ছা, এটা দাগায় রাখো। সোনার খাঁচা বানাচ্ছে কে? শেখরা। আচ্ছা, এরপর কি? খাঁচা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশে লোক ঝুঁকিয়া পড়িল। তার মানে কি? তার মানে হচ্ছে খাঁচাটা এত সুন্দর করে বানাইছে যে দেশ বিদেশের লোক চলে আসে সেটাকে দেখার জন্য। ওকে, আচ্ছা। কেহ বলে, কেউ মানে কি? কেউ, কেউ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ। হদ্দমুদ্দ মানে কি ভাই? মানুষ শিক্ষার সর্বোচ্চ চেষ্টা করছে, শিক্ষার একদম শেষ প্রান্তে চলে আসছে। মানে শিক্ষা মানে কি? তাকে প্রায় ব্যবস্থা করে ফেলছে বলা যায়। ওকে, আচ্ছা। কেহ বলে শিক্ষা যদি না হয় খাঁচা তো হইল, পাখির কি কপাল। তার মানে কি? তার মানে হচ্ছে এবার বলতেছে, আচ্ছা ধরে নিলাম পাখির শিক্ষা হচ্ছে না, তাও পাখির শিক্ষা না হলেও খাঁচা তো হইছে, তাই না? সোনার খাঁচা বানাইছে, তাহলে সোনার তো খাঁচাটা হইছে, ওটা তো আছেই। তাহলে সোনার তো খাঁচা হইছে, তাহলে কি? পাখির কি কপাল ভালো। তার মানে কি? খাঁচাটাতে কে থাকবে? পাখি থাকবে। তার মানে পাখির কপালটা ভালো, যেহেতু একটা ভালো একটা বাসা পাইছে সে, তাই না? এটাই বোঝাতে চাইছে।
আচ্ছা এরপর দেখো, শেখরা থলি বোঝাই করিয়া বকশিস পাইলো, মানে কি পাইছে, তাকে টাকা দিছে, তাই তো গেল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে, তার মানে সোনার খাঁচা বানিয়ে দেওয়ার পর, টাকা নেওয়ার পর সে বাড়ির দিকে আবার রওনা দিছে। ওকে, গেল। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। এবার কে আসছে পাখিকে শেখানোর জন্য? পণ্ডিত আসছে। তার মানে পণ্ডিতের কাজ কি? পাখিকে বিদ্যা শিক্ষা দিবে, মানে পাখিকে পড়াবে। ঠিক আছে, এটা কি সম্ভব? সম্ভব না। ঠিক আছে, কেন সম্ভব না? পড়তে পড়তে আস্তে আস্তে জেনে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে কে আসছে ভাইয়া? পণ্ডিত আসছে কাকে দিতে? পাখিকে বিদ্যা শিখাতে। তার মানে তোমাকে প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে পাখিকে শিক্ষা দেওয়ার জন্য কে আসলো, অপশনে থাকবে পণ্ডিত, তাহলে তোমার উত্তর কি হবে? পণ্ডিত, মনে থাকবে। আচ্ছা, নস্য লইয়া বলিলেন অল্প পুঁতির কর্ম নয়, অল্প পুঁথির কর্ম নয়। আচ্ছা এরপর কি বলছে? ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। আচ্ছা, পুঁথি লেখকদের তলব করিলেন মানে কি ভাইয়া? মানে যারা বই লিখে তাদেরকে ডাকছে। তলব মানে কি? ডাকছে। আচ্ছা, তারা পুঁথির নকল করিয়া এবং নকলে নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া ভূত তুলিল। যে দেখিল সেই বলিল সাবাস, বিদ্যা আর ধরে না। তার মানে কি? তার মানে হচ্ছে বিদ্যা আর ধরতেছে না, তার মানে পাখি আর বিদ্যা নিতে পারতেছে না। ওকে, আচ্ছা এরপর কি বলছে দেখো, লিপিকরের দল পারিতোষিক লইল, বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। তার মানে কি? লিপিকাররা কি করছে? তাদের যে একটা উপদেশ দেওয়ার দরকার ছিল সেই উপদেশটা দিয়ে দিছে। কি দিয়েছে উপদেশটা? বলছে কি যে পাখির বিদ্যা আর ধরবে না, পাখির বিদ্যার কর্ম নয়, পাখির বিদ্যা ধরবে না। তাই এই বুঝুন বাজুনটা দিয়ে দিছে। দেওয়ার পর কি করছে? টাকাটা নিয়ে ওরা পালাইছে, ওরা চলে গেছে। ওকে, আচ্ছা নেক্সট, অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগিয়েই আছে, তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলে বলল উন্নতি হইতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে ঘরটা বানাইছে, মানে সোনার যে খাঁচাটা বানাইছে সেটা মেরামত আছে, সেটাকে পরিষ্কার করার জন্য লোক আছে, সেটা তজ্জব চলছে, মানে সেটা কাজকর্ম চলছে। তো এত সবকিছু দেখে বাইরে যারা মানুষ আছে তারা ভাবছে যে আসলেই তো এত কিছু যেহেতু কাজ চলতেছে, তার মানে নিশ্চয়ই শিক্ষার অনেক উন্নতি হচ্ছে, তার মানে পাখিটাকে অনেক শিক্ষা দেওয়া হচ্ছে। আচ্ছা, লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝা করিল। তার মানে কি? তনখা মানে কি? টাকা। তনখা মানে কি ভাইয়া? টাকা। তার মানে কি? লোকের পর লোক আসতেছে আর এসে এসে একটা একটু উপদেশ দিচ্ছে, জিনিসপত্র বানায় দিচ্ছে আর টাকা নিয়ে চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, তারা এবং তাদের মামাতো খুড়তুতো মাসতুতো ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল। তার মানে কি? তাদের যে মামাতো খুড়তুতো মাসতুতো ভাইরা আছে তারা খুশি হয়ে কি করছে ভাইয়া? কোঠা বালখানায় গদি পাতিয়া বসিয়ে রইল। ঠিক আছে, মানে বসে থাকলো। নেক্সট, সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল খাঁচাটার উন্নতি হইতেছে কিন্তু পাখিটার খবর কেউ রাখে না। আচ্ছা, নিন্দুক কারা ভাইয়া? নিন্দুক মানে হচ্ছে তারা যারা হচ্ছে কি করে কান পেতে কথা শুনে বা কথা বলে, কথা রটাই বেড়ায়। ঠিক আছে, ওরা হচ্ছে নিন্দুক বা নিন্দা করে যারা। এখন এই নিন্দুকরা আহ কথাবার্তা বলতেছে যে খাঁচার তো আসলে অনেক কথা শুনতেছি, খাঁচার তো অনেক উন্নতি হচ্ছে, কিন্তু পাখিটা যে খাঁচাটার মধ্যে আছে সেই পাখির খবর কি? সেই পাখির তো কেউ খবর নেই না। সো এই কথাটা তো আবার রাজার কানে যায়। ঠিক আছে, তাহলে চলো দেখি এরপর কি বলে। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বললেন, ভাগিনা এ কি কথা শুনি? আচ্ছা, কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শেখরাদের। এবার দেখো, ভাগিনারা রাজাকে বোকা বানাচ্ছে। ভাগিনাগুলা মানে রাজার যে ভাগিনাগুলা তারা রাজাকে বোকা বানাচ্ছে। কেমনে বোকা বানাচ্ছে দেখো, ভাগিনারা বলতেছে যে রাজা বা মহারাজ সত্যি যদি হয় কথাটা তাহলে দেখেন, ডাকেন শেখরাদের। শেখরা মানে কারা? যারা সোনার খাঁচাটা বানায় দিছে। ডাকেন শেখরাদের, কারণ শেখরা তো বানায় দিছে। ডাকেন শেখরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায় ওদেরকে ডাকুন, সবাইকে ডাকুন। তার মানে কি? তার মানে দেখো এই যে খাঁচাটা যারা বানাইছে তারা কে? শেখরা ছিল। তারপর কি পণ্ডিত কি করছে ভাইয়া? পাখিটাকে পড়তে আসছে, তাই তো? লিপিকর কি করছে? বই বানা দিতে আসছে, তাই না? এরপর কি করছে? যারা মেরামত করে, মেরামত তদারক করে, তো সবাইকে ডাকাইছে। ওদেরকে ডাকায় বলতে যাচ্ছে যে খাঁচাটা তো উন্নতি হচ্ছে। ওকে, এরপর দেখো, নিন্দুকগুলো খাইতে পাই না বলিয়েই মন্দ কথা বলে। তার মানে এবার রাজার যে ভাগিনাগুলো আছে তারা রাজাকে আরো বোকা বানানোর জন্য কি বলতেছে? নিন্দুকগুলো তো খাইতে পারে না, মানে হচ্ছে তাদের টাকা পয়সা কম, তারা তো খাইতে পারে না, তাই তারা নিন্দা করে বেড়ায়, তাই তারা নিন্দা করে বেড়াচ্ছে। আচ্ছা, এরপর কি বলছে? জবাব শুনিয়ে রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। এই যে দেখো, তখনই কি চড়ছে ভাইয়া? সোনার হার দিয়ে দিয়েছে রাজা একটা। তার মানে কি? ভাগিনার এই উত্তরগুলো শুনে রাজা খুশি হইছে।
খুশি হয়ে রাজা তাকে কি করছে, একটা সোনার হার গিফট করছে। এই যে দেখো কি দিছে ভাইয়া, সোনার হার দিয়েছে। সো এগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কি সোনা মানে কি দিয়েছে, সোনার হার দিয়েছে। ওকে, আচ্ছা নেক্সট নেক্সট কি দেখো, শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইলো স্বয়ং দেখিবেন। এবার রাজার ইচ্ছা হইছে যে রাজাটাও এবার নিজের চোখে দেখবে যে পাখিটার আসলে কতটুকু শিক্ষা হইছে, এটা রাজা নিজে দেখবে। ওকে, এবার দেখো, একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসে উপস্থিত। দেউরির কাছে অমনি বাজিল 7 ঘন্টা, ঢাক ঢোল কারা না কারা, তুরি ভেরি ধামামা কাশি বাঁশি, কাসর খোল করতাল মৃদঙ্গ ঝঙ্গ ঝম্প। তো অনেক কিছু ওয়ার্ড দিছে এখানে, তাই না? সহজ কথা আমি যদি বলি, আমরা এখানে অনেকে গোপাল ভাঁড় দেখি না ভাইয়া? কে কে বলো গোপাল ভাঁড় কি কে দেখো, কমেন্ট করে জানো কে কে গোপাল ভাঁড় দেখো। সো গোপাল ভাঁড় যখন দেখো তখন দেখো না যে মহারাজ যখন রাজপ্রাসাদের দিকে যায় বা কোথাও যখন যায় তখন কি হয়, অনেকে ঢাক ঢোল বাজে না যে আসিতেছে আসিতেছে মহারাজ আসিতেছে, তাই না? এরকম ঢাক ঢোল বাজে না? এই যে ঢাক ঢোলটা বাজাচ্ছে, এটা বাজে আসলে কি কি বলতে চাই, যে ওখানে মহারাজ আসতেছে বা রাজা আসতেছে, তাই সবাই সাবধান হও সাবধান হও সাবধান হও, তাই না? এটা হুঁশিয়ারি দিয়ে রাখে আগে থেকে। এই সেম কাজটাই হচ্ছে এখানেও করতেছে। দেখো এই যে দেউরির কাছে অমনি বাজলো 7 ঘন্টা, তো শাখা ঘন্টা ঢাক ঢোল সবকিছু বাজাই সবাইকে জানাচ্ছে যে রাজা আসতেছে, সবাই সাবধান হও। ওকে, আচ্ছা এবার দেখো কি করছে, শেখরা লিপিকর তদাকার আর মামাতো পিসতুতো খালুতো মাসতুতো ভাই সবাই কি দিল, জয়ধ্বনি তুললো। কি বলছে, জয়ধ্বনি তুললো। আচ্ছা জয়ধ্বনি কেমন তুললো, ওই যে একটু ভাবো গোপাল ভাঁড় যারা দেখো বলে না জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, এবার বলে না? সো এই টাইপের কি দিচ্ছে তারা, জয়ধ্বনি দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখো এবার পরেরটাতে যাই চলো। ভাগিনা বলিল, মহারাজ কাণ্ড দেখিতেছেন। আচ্ছা ভাগিনা কারা, ওই যে রাজার যে ভাগিনা গুলো ছিল যার কাছে দায়িত্ব ছিল, সে ভাগিনা এবার মহারাজকে বলছে, মহারাজ দায়িত্ব কাণ্ড দেখছেন, ব্যবস্থা দেখছেন কি সেরা সেরা ব্যবস্থা হচ্ছে। আচ্ছা মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। মানে কি, আসলেই তো শব্দ তো অনেক হচ্ছে, তার মানে নিশ্চয়ই অনেক কিছু হচ্ছে। আচ্ছা ভাগিনা বলল, শুধু শব্দ নয়, পিছনে অর্থও কম নাই। তার মানে কি, তার মানে বলতেছে যে মহারাজ শুধু শব্দ না, শব্দের পিছনে যে অর্থ ব্যয় করছে সেটাও কিন্তু কম না, তাই তো? আচ্ছা এবার দেখো, রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া যেই হাতিতে উঠিবেন এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে। আচ্ছা তার মানে কোথায় উঠতে চেয়েছিল ভাইয়া, হাতির পিঠে উঠতে চেয়েছিল। তার মানে রাজা কিসে করে আসছে, হাতি করে আসছে। এটাও কিন্তু এমসিকিউতে আসতে পারে, রাজা কিসে করে গিয়েছিল, কোথায়, হাতি করে। ঠিক আছে, এই যে হাতি। আচ্ছা এরপর নিন্দুক কোথায় ছিল দেখো, ঝোপের মধ্যে। তো এটাও দরকারি লাইন, নিন্দুক কোথায় ছিল, ঝোপের মধ্যে। কিভাবে ছিল, গা ঢাকা দিয়া, গা ঢাকা দিয়া ঝোপের মধ্যে লুকেছিল নিন্দুক। এরপর বলে উঠছে, মহারাজ পাখিটাকে দেখিয়েছেন কি। মানে কি, মানে হচ্ছে মহারাজ তো পাখিকে দেখতে আসছিল আসলে, কিন্তু মহারাজ ভুলে গেছে যে মহারাজ পাখিকে দেখতে আসছে। মহারাজ এই সকল জাকজমক দেখে পাখির কথাই ভুলে গেছে। তাই নিন্দুক বলছে কি, মহারাজ পাখিকে কি দেখেছেন, পাখিটাকে কি দেখেছেন। এরপর মহারাজ কি বলে দেখো, রাজা চমক লাগিল। মানে কি, চমকে উঠছে সে, চমকে উঠে বললো, ওই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখাই হয় নাই। তার মানে দেখো এই যে জাঁকজমকপূর্ণ পরিবেশ, এগুলো দেখে মহারাজার মনেই ছিল না যে পাখির কথা, পাখি যে আছে সেটার কথা মনেই ছিল না। ওকে, আচ্ছা এরপর কি দেখো, ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিটাকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখতে চাই। পাখিটাকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখতে চাই। তার মানে মহারাজ এবার দেখতে চাই পাখিকে কি কেমন শিক্ষা দেওয়া হয়েছে। ওকে, চলো দেখি এবার নেক্সট। নেক্সট দেখো, দেখা হইল, দেখিয়া বড় খুশি, কায়দাটা পাখির চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই, খাঁচায় দানা নাই, খাঁচায় দানা নাই। আচ্ছা মানে খাবার নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাস ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা, দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। আচ্ছা তার মানে কি দেখছে মহারাজ, মহারাজ দেখছে যে খাঁচাটার মধ্যে আসলে অনেকগুলো পাঠ্যপুস্তক, মানে অনেক বই ছড়ানো ছিটানো আছে, কলম আছে, কলম আছে, বই পুস্তক আছে। সো নানান রকম জিনিসপাতিতে এমন অবস্থা হয়েছে যে পাখিটাকে দেখাই যাচ্ছে না, এবং পাখিটা কি চুপ করে আছে, পাখিটা চুপ করে আছে। ঠিক আছে, পাখিটা কথাই বলতেছে না। তো মহারাজ ভাবতেছে যে পাখিটা যেহেতু চুপ করে আছে তার মানে পাখিটা আদাব কায়দা শিখছে, মানে সে এখন ভদ্র হয়ে গেছে, সে এখন ভালো হয়ে গেছে, সে এখন আর কিচির মিচির করে না, সে এখন বই পুস্তক পড়ে, সে এখন বই পুস্তক পড়ে শিক্ষিত হয়ে গেছে। এটা ভাবতেছে কে, মহারাজ। ওকে, এরপর দেখি চলো। এবার রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কি হয়,
কান মলিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তার মানে কি বলছে, কাকে বলছে, সর্দারকে বলছে রাজা। তো রাজা এবার হাতি উঠছে, আবার দেখো তার মানে হাতি করে আসছে, হাতি করে যাচ্ছে, ইম্পর্টেন্ট কিন্তু কিসে করে আসছিল, হাতি করে। আচ্ছা এবার রাজা কি করছে, সর্দারকে নির্দেশ দিছে, যারা নিন্দুক নিন্দুক ছিল, মানে ওই যে কথার মধ্যে আড়াল দিয়ে কথা বলছে, সেই নিন্দুককে যাতে কি করে, শাস্তি দেয়। কি শাস্তি, কান মলিয়ে দেওয়া। কান মলিয়ে খাইছো, কানমলা খাইছো, কানমলা টিচারের হাতে কানমলা খাইছো বা মা বাবার হাতে খাইছো, তো খাইলে তোমরা বুঝবা যে কানমলা কি জিনিস, ঠিক আছে। আচ্ছা পরেরটাতে আসি। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আদমরা হয়ে আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চাই আর অন্যায় রকমে পাকা ঝটপট করে। এমন কি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়ে খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এই কি বেয়াদবি। আচ্ছা এটা থেকে কি বুঝতেছি দেখো, এই কি বেয়াদবি, এটা কে বলছে, কোতোয়াল বলছে। কে বলছে ভাইয়া, কোতোয়াল বলছে। তো তোমাদের জন্য কি এগুলো ইম্পর্টেন্ট, যে কোন বাক্যটা আসলে কে বলছে, এটা কিন্তু এমসিকিউ তে আসে। তো বলতে পারে যে এই কি বেয়াদবি, উক্তটা, এই উক্তিটা কে বলেছে, উত্তর কি, কোতোয়াল বলেছে, ঠিক আছে। এখন দেখো কি হচ্ছে কাহিনী, পাখিটা খাঁচার মধ্যে আছে না, তো খাঁচার মধ্যে পাখিটা বন্দি হয়ে আছে না ভাইয়া, তার উপর অনেক সকল বই খাতা দিয়ে রাখছে, কলম টলম দিয়ে রাখছে, একটা অদ্ভুত একটা বন্দি অবস্থা, তাই তো। তো পাখিটা এখন এখান থেকে কি করতে যাচ্ছে, বের হতে চাচ্ছে। তো বের হওয়ার জন্য সে কি করছে, খাঁচার মধ্যে টোকা মারছে, ঠিক আছে, ওই যে ঠোঁট দিয়ে টোকা মারে না বের হওয়ার জন্য, সে টোকাটা মারতেছিল। এখন এটা দেখে কোতোয়াল বলছে কি, এই কি বেয়াদবি, তার মানে কি সে বেয়াদবি করতেছে, বুঝছে সে। কোতোয়াল বলতেছে যে পাখিটা তো বেয়াদব, সে খাঁচা ভাঙতে চাই। আচ্ছা তখন শিক্ষা মহলে হাপর হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির, কি দমাদম পিটানি, লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। তার মানে কি, এবার পাখির যে ডানাটা আছে সেগুলো কেটে দিছে। কেন কেটে দিছে, কারণ পাখি ছটফট করতেছিল বের হওয়ার জন্য, পাখি খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করতেছিল, আর ছটফটটা কমানোর জন্য কি করছে, পাখির ডানাগুলা কেটে দিছে। আচ্ছা পরেরটাতে আসি। রাজার সম্বন্ধীরা মুখ হারি করিয়া মাথা নাড়িয়ে বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা না, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমন কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পসার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনাদানা চড়িল, এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিল। তার মানে কি, এই যে কোতোয়াল যে রাজার পাখির যে ডানা কেটে দিছে, ঠিক আছে, তো এর ফলে কি করছে, রাজা তাকে কি দিছে, একটা শিরোপা দিছে, দেখো কি দিছে, শিরোপা দিছে। আর কামারকে কি দিছে, পশরা বাড়িয়া কি কামার গিন্নির গায়ে সোনাদানা চড়িল। তার মানে কি, কামার গিন্নির যে গা, মানে কামার গিন্নিকে, কামারের বউ, তার বউকে কি দিছে, সোনার হার দিছে। ওকে আচ্ছা নেক্সট। পাখিটা মরিল, কোন কালে যে কেউ তার ঠাহর করিতে পারে নাই, নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইলেও পাখি মরিয়াছে। আচ্ছা তার মানে কি, এখন নিন্দুক বলছে যে পাখিটা তো মারা গেছে, এই কথাটা নিন্দুক ছড়াই দিছে। এর ফলে কি হয়েছে দেখো, ভাগিনা ডাকিয়া রাজা বলিলেন, মানে কি, ভাগিনাকে এবার ডাকায় পাঠাইছে রাজা, ডাকায় পাঠায় বলতেছে যে ভাগিনা এই কি কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইছে। তার মানে কি, এবার ভাগিনারা রাজাকে বলছে যে মহারাজ পাখিটার শিক্ষা কিন্তু পুরাপুরি হইছে। আচ্ছা রাজা শুধাইলেন, মানে জিজ্ঞেস করলেন, ও কি আর লাফাই। এবার রাজা জিজ্ঞেস করতেছে, পাখি কি আর লাফাই। ভাগিনা বলিল, আরে রাম, আর কি ওরে, না। আর কি গান গাই, না। দানা না পাইলে আর কি খেতে চাই, না। তার মানে কি দেখো, পাখি তো আসলে মারা গেছে, বুঝছো। এখন পাখিটা যে মারা গেছে, পাখিটা কি আর লাফাবে, না। পাখিটা কি আর গান গাইবে, তাও না। পাখিটা কি আর ছটফট করবে, তাও না। পাখিটা কি আর খাবারের জন্য চেঁচামেচি করবে, তাও না। তাহলে এই কথাগুলোই ভাগিনা রাজাকে বলতেছে। এখন রাজা তো বোকা, বোকা হদ্দ, তাই না, রাজা হচ্ছে সবচেয়ে বড় বোকা এখানে। এবার দেখো, রাজা বললেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পায়েক আসিল, গড়সড় আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হা করিল না, হু করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁতির শুকনো পাতা খসখস গজগজ করতে লাগলো। তার মানে কি ভাইয়া, তার মানে হচ্ছে পাখিটাকে তো আনার পর পাখিটা তো মারা গেছে, এখন রাজা যখন পাখিটাকে টিপে দেখছে, ঠিক আছে, টিপছে, পাখিটা আওয়াজ করতেছে না, আওয়াজ করতে করবে, সে তো মারা গিয়েছে, তাই না। তো যখন টিপতেছে, আওয়াজ করতেছে না, লাফাচ্ছে না, তখন কি মনে হচ্ছে রাজার কাছে মনে হচ্ছে ভিতরে যে বিদ্যাগুলো সে নিছে, সেই বিদ্যাগুলোরই গুণ এগুলা, সেই জন্য চুপ আছে, সে ভদ্র আছে, এটা রাজা বুঝতেছে। ওকে আচ্ছা। বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলো দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। আচ্ছা ওকে, তো এখানে হচ্ছে আমাদের গল্পটা মেনলি শেষ হয়েছে। তো এই গল্পটা পড়ে তুমি আগে বলো তুমি কি বুঝছো, তুমি কি বুঝছো আগে কমেন্ট করে জানাও আমাকে, ঠিক আছে। এখানে মেইনলি হচ্ছে কি জানো, রাজাটা ছিল হচ্ছে বোকা,
রাজাটা ছিল কি বোকা। এবং এই যে গল্পটা, এই গল্পটা পুরোটাই একটা রূপকথা ব্যবহার করেছে। রূপকথা বলতে কি ভাই? রূপকথা বলতে তোমাকে কোনো কিছু যখন জানাবে বা বলতে চাইবে কোনো একটা লেখক বা কবি, তখন সে চাইবে একটা ঘটনার মধ্যে তোমাকে সেটা বুঝাতে। সো এখানে মেইনলি শিক্ষার যে অপব্যবহারটা আছে সেটাকে এখানে বলা হয়েছে। তার মানে কি? শিক্ষার যে অপব্যবহার, সে অপব্যবহারের ফলে যে জাঁকজমকপূর্ণ ব্যবহারটা, যে জাঁকজমকতা, সেগুলোর ভিতরে আসলে আসল শিক্ষাটা হারিয়ে যাচ্ছে। আসল শিক্ষাটাই আসলে কি? হারায় যাচ্ছে। এটাই বুঝতে চাইছে কবি। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এটাই বুঝতে চাইছে যে শিক্ষার যে আসল জিনিসটা, ঠিক আছে? সেই জিনিসটা এখন আর নাই। সেই জিনিসটা এখন হারায় যাচ্ছে। এখন কি? যত সব জাঁকজমকপূর্ণ। এটাই বুঝতে চাইছে এই কবিতার মাধ্যমে, সরি কবিতা বলছি, এই গল্পের মাধ্যমে। ঠিক আছে? তাহলে চলো পাঠ পরিচিতি একটু দেখি। এই যে পাঠ পরিচিতি ও মূল ভাব। মনে রাখবা তোমাদের প্রতিটা বাংলা অধ্যায়ের চ্যাপ্টারের পাঠ পরিচিতি মুখস্থ রাখতেই হবে। কেন? কারণ পাঠ পরিচিতি মুখস্থ রাখলে তোমার সৃজনশীল লেখার জন্য তোমার এটা অনেক বেশি উপকারী আসবে। ঠিক আছে? অনেক বেশি উপকার আসবে। তুমি যত ভালো মুখস্থ রাখতে পারবা পাঠ পরিচিতিটা, তত ভালো সৃজনশীল আপনা আপনি লিখতে পারবা। এটা মাথায় রাখিও। তো তোমার প্রথম কাজ বইটা একবার পড়ার পর, চ্যাপ্টারটা একবার পড়ার পর ভালো করে তুমি একবার দেখে নিয়েছো যে কোন লাইন ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এবং সিকিউর জন্য। এরপর তুমি পাঠ পরিচিতিটা পুরোটা মুখস্থ করবা। মনে থাকবে? আচ্ছা। চলো এখানে কি বলছে একটু দেখি। একবার মূর্খ তোতা পাখির শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করলেন রাজা। রাজার ভাগিনাদের উপর সেই দায়িত্ব পড়ল। ডাকা হলো রাজপণ্ডিতদের। নানা আলোচনা শেষে তারা সিদ্ধান্ত জানালেন সামান্য খড়কুটি দিয়ে পাখিটি যে বাসা বাঁধে সে বাসায় অধিক বিদ্যা ধারণের উপযুক্ত নয়। তাই রাজপণ্ডিতদের পরামর্শ অনুযায়ী পাখির জন্য নির্মিত হলো সোনার খাঁচা। তাহলে পরামর্শটা কে দিছে? রাজপণ্ডিত দিছে। রাজপণ্ডিতই বলছে যে পাখির জন্য একটা খাঁচা বানাও। খাঁচা কে বানাইছে? শেকরা বানাইছে। আচ্ছা। অপূর্ব সে খাঁচা দেখার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকে পড়লো। এরপর পণ্ডিত মশাই এলেন পাখিটাকে বিদ্যা শিখাতে। তাহলে পাখিকে বিদ্যা শেখানোর জন্য কে আসছে? পণ্ডিত মশাই আসছে। পুঁথি লেখকরা পুঁথি নকল করে বিশাল স্তূপ তৈরি করলো। তাহলে এটা একটু দাগায় দিই। পণ্ডিত মশাই আসছে পাখিকে বিদ্যা শেখার জন্য। রাজপণ্ডিত পরামর্শ দিছে পাখির জন্য নির্মিত হলো সোনার খাঁচা। পুঁথি লেখকরা পুঁথি নকল করে বিশাল স্তূপ তৈরি করলো। বিদ্যা শিক্ষার পাশাপাশি চললো খাঁচাটার কি মেরামত। এই যে মেরামত ও মেরামতের তদারক। পাখির শিক্ষা কার্যক্রম সচক্ষে দেখতে চাইলেন রাজা। পাত্র মিত্র অমাত্য নিয়ে রাজার শিক্ষাশালায় উপস্থিত হলেন। অমনি বেজে উঠলো নানা বাদ্যযন্ত্র। রাজার শিক্ষাশালায় আসার মূল উদ্দেশ্য ঢাকা পড়ে গেল রাজাকে স্বাগত জানাবার এমন কাণ্ড দেখে, হুলস্থুল কাণ্ড দেখে। নেক্সট, এদিকে শিক্ষার চাপে পাখিটি ধীরে ধীরে আত্মরা হয়ে গেল। তার মানে কি? এত যে তোরগোল চলছে, এই সকল চাপে পাখিটা কি অর্ধেক আত্মরা হয়ে গেছে। একদিন দেখা গেল সে তার রোগা ঠোঁট দিয়ে খাঁচার শিক কাটবার চেষ্টা করতেছে। তার মানে কি? সে একটু বের হতে চাচ্ছে। সে তো এত একটা বন্দি পরিবেশ তৈরি হয়েছে না, এখন একটা বন্দি পরিবেশ থেকে সে বের হতে চাচ্ছিল। তো পাখিটা কি করছে? ঠোঁট দিয়ে টোকা মারছিল। আচ্ছা। পাখির এই বেয়াদবি চোখে দেখে ক্ষিপ্ত কোতোয়াল ডেকে আনলো কামারকে। এবার পাখির জন্য তৈরি হলো শিকল, কাটা পড়লো ডানা। পণ্ডিতেরাও এটা একটু দেখো যে বেয়াদবি দেখে ক্ষিপ্ত কি কোতোয়াল। কোতোয়াল কাকে ডাকছে? কোতোয়াল ডেকে আনলো কামারকে। কামারকে ডাকছে কোতোয়াল। সেই কামার কি করছে? শিকল বানাইছে, ডানা কেটে দিছে। পণ্ডিতেরাও এক হাতে কলম এক হাতে সরকি নিয়ে শিক্ষা দিতে উদ্যত হলো। অবশেষে পাখিটা কি হলো? মারা গেল। তাই না? আচ্ছা, এরপর দেখো কি লিখছে। শিক্ষার স্বাভাবিক পথকে রুদ্ধ করে বাড়াবাড়ি রকমের আয়োজন ও জবরদস্তিটাই তোতা কাহিনীতে করুণ রূপে ফুটে উঠেছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর অপশিক্ষার প্রতিফলনকে, পাখির মৃত্যু রূপকে তুলে ধরেছে। তার মানে এখানে মেইন পয়েন্ট কি? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর অপশিক্ষার যে প্রতিফলনটা, এই যে অপশিক্ষার যে প্রতিফলনটা, এটাকে কি মেইনলি তুলে ধরছে। এই যে এই অংশটা, এটাই হচ্ছে মেইন অংশ, মেইন টপ কি পয়েন্ট। আমাদের যদি সৃজনশীল লিখতে বলে তখন আমাদের মেইন সৃজনশীল পয়েন্ট হবে এটাই, যে অপশিক্ষার প্রতিফলন। এই চ্যাপ্টারটাতে আসলে কি হয়েছে ভাইয়া? অপশিক্ষার প্রতিফলন হয়েছে। তার মানে রাজা ছিল মূর্খ, সেই মূর্খকে বিদ্যা শেখানোর জন্য, মানে পাখিটাকে বিদ্যা শেখানোর জন্য কি করতে চাইছিল? অনেক রকম অ্যারেঞ্জ ম্যানেজ করছে, তাই না? কিন্তু আসল শিক্ষাটা দিতে পারে নাই। এখন পাখিকে কি শিক্ষা দেওয়া যায়? বলো, যায় না। সো এটা একটা রূপকথা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? কিন্তু মেইন জিনিসটা কি? মেইন জিনিসটা হচ্ছে এখনকার শিক্ষা ব্যবস্থায় অনেক রকমের বাড়াবাড়ি রকমের আয়োজন আছে এবং জবরদস্তি আছে। মানে জোরপূর্বক করে তোমাকে অনেক কিছু করাই, বা হচ্ছে অনেক বাড়াবাড়ি একটা লিমিট ক্রস করে ফেলে, এমন কিছু হয়। তো যার কারণে কি হয়? শিক্ষার যে মেইন জিনিসটা, শিক্ষার যে মেইন উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা এখন হারাই গেছে, মরে গেছে বলতে পারো। এটা অর্থই পাখিটাকে মারা গেছে বুঝাইছে। বুঝতে পারছো ভাইয়া? ওকে। তো শিক্ষার যে অপশিক্ষার যে প্রতিফলন, সেটাই আমার এই চ্যাপ্টারে ফুটে উঠেছে। ওকে? আচ্ছা।
ওকে, চলো এবার একটু পড়ি শব্দার্থ টিকা। তার মানে এই পুরো চ্যাপ্টারটাতে যে শব্দার্থগুলো একটু কঠিন ছিল সেগুলো একটু এখন ডিসকাস করব, এবং এটা এমসিকিউ জন্য কিন্তু লাগে এগুলা, ঠিক আছে? এবং তোমাদেরকে প্রশ্ন লিখতেও দিবে, তো এগুলো পড়ে রাখো। শাস্ত্র, বিশেষ বিদ্যা বা গ্রন্থ, অবিদ্যা, অজ্ঞতা, দক্ষিণা কি পারিশ্রমিক প্রণামী, স্যাকরা মানে কি স্বর্ণকার, হদ্দমুদ্দ মানে কি চেষ্টা শেষ পর্যন্ত বা যতদূর সম্ভব, নস্য মানে কি তামাকের গুঁড়া, নস্য মানে কি তামাকের গুঁড়া, ওই যে বললাম গোপাল ভাঁড় ওখানে টানে না, এরকম রাজারা করে টানে যে, ঠিক আছে, ওইটা হচ্ছে কি তামাকের গুঁড়া টানে, ঠিক আছে। তলব ডাকা, পুঁথি কি পুস্তক বা হাতে লেখা বই, নকল কি অনুলিপি, পর্বত প্রমাণ পাহাড়ের সমান, পারিতোষিক মানে কি পুরস্কার বা পারিশ্রমিক, খবরদারি মানে কি তত্ত্বাবধান করা, পালিশ মানে কি চকচকে করা, ওই বলি না পালিশ করবো, ওটা কি চকচক করা, তনখা মানে কি টাকা বা মুদ্রা, টাকা বা মুদ্রা, খুড়তুতো মানে কি চাচাতো বা কাকাতো, মাসতুতো মানে কি মাসি বা খালার সন্তান, কোঠা মানে কি কোঠা বালখানা, পাখাঘর মানে কি প্রাসাদ, ঠিক আছে। আচ্ছা, নিন্দুক মানে কি নিন্দা করে যে, বা গল্পে সত্যবাদী অর্থে খবরদারি, তার মানে কি নিন্দুক মানে কি নিন্দা করা। বাট তোমাকে যদি এমসিকিউতে দেয় বা সঠিক উত্তরে বলে যে তোতা কাহিনী গল্পে নিন্দুক কি অর্থে ব্যবহার করেছে কবি, তখন কি বলবা সত্যিকার অর্থে, এই দেখো সত্যি বা সত্যবাদী অর্থে, যেমন দেখো নিন্দুকরা কিন্তু সত্যি কথা বলছে, তাই না? তাই মানে ওরা কি সত্যবাদী না? সো এই গল্পে নিন্দুকরা কি হিসেবে কাজ করছে, সত্যবাদী হিসেবে কাজ করছে, এটা মাথায় রাখিও। তোমরা অনেকেই হয়তো কি করবে অপশন এটা দেখাই দিও যে নিন্দা করে যে, তখন ভুল হবে। যদি বলে গল্পে কি বুঝাতে চাইছে কবি, গল্পে কিন্তু সত্যবাদী হিসেবে বুঝাতে চাইছে, তাই না? ডান। তদারক মানে কি তত্ত্বাবধান, স্বয়ং মানে নিজ, অমাত্য মানে কে মন্ত্রী, অমাত্য মানে কি মন্ত্রী, এটা মাথায় রাখিও। তুরি মানে কি বাদ্যযন্ত্র বিশেষ বা রণসিংহা বা বিউগল, ভেরি মানে কি বাদ্যযন্ত্র বিশেষ বা ঢাক, দেউরি মানে কি সদর দরজা, দেউরি মানে কি দরজা, সদর দরজা, আর জগঝম্প মানে কি জয় ঢাক, ওই যে ঢাক করে করে বললাম। তদারকি কনবিশ মানে কি তত্ত্বাবধানকারী, ভদ্র দস্তুর মতো শিষ্ট প্রথা অনুযায়ী, ব্রহ্মোচ্চ মানে কি শিহরণ, সরকি মানে কি বর্ষা বা বল্লম, কোতোয়াল মানে কি প্রহরী। এই যে কোতোয়াল কাকে ডাকছিল বলতো, কাকে ডাকছিল একটু কমেন্ট করে জানো তো, কোতোয়াল কাকে ডাকছিল? এই সে কোতোয়াল মানে কি প্রহরী, মানে গার্ড, মানে যারা দারোয়ান আমরা বলি সেটা প্রহরী। নগর রক্ষক, হাপর মানে কি চুল্লিতে বাতাস দেওয়ার জন্য নলযুক্ত থলি, টাহর মানে কি টের পাওয়া, টাহর মানে কি টের পাওয়া অনুভব করা, কিশলয় মানে কি গাছের কচি পাতা বা নতুন পাতা, কিশলয় মানে কি ভাইয়া গাছের যে নতুন পাতা জন্মায় ওই নতুন পাতাগুলোকে বলা হয় কিশলয়। মুকুলিত মানে কি যা আদৌ ফুটন্ত বা কুড়িতে পরিণত হয়েছে। ওকে, ডান, থ্যাংক ইউ সবাইকে। ওকে, সো আমাদের বাংলা আনন্দ পাঠ চ্যাপ্টারের যে প্রথম চ্যাপ্টার তোতা কাহিনী, সেই চ্যাপ্টারটা এখানে কমপ্লিট হচ্ছে বা এখানে শেষ হচ্ছে। সো আমি আশা করবো আমি যা যা পড়িয়েছি তা তুমি তোমার বইয়ে দাগিয়ে রেখেছো এবং লিখে রেখেছো আমি যা বলেছি, এবং আশা করব শব্দার্থগুলো ভালো করে পড়বা, এবং পাঠ্যপুস্তক যে মেইন জিনিসটা সেটা যেটা বারবার বলেছিলাম ওটা ভালো করে মুখস্থ রাখতেই হবে ভাইয়া। ওকে, ডান। তাহলে আজকে আমার এই ক্লাসটা অর্থাৎ তোতা কাহিনী এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও। এই ক্লাসটা তোমরা যেখানে দেখছো, যদি ইউটিউবে দেখে থাকো আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করো, কমেন্ট বক্সে চেক করো, সেখানে আমার ক্লাস 6 এর জন্য বা ক্লাস 7 এর জন্য আলাদা করে গ্রুপ ক্রিয়েট করা আছে। সো আমরা কিন্তু ক্লাস 7 এর জন্য যে একাডেমিক প্রোগ্রাম লঞ্চ করেছি সেই সকল প্রোগ্রামের বিষয় বা কোর্সের ডিটেইলস তোমরা ওই গ্রুপে পেয়ে যাবা, এবং আরো সকল ক্লাস কিন্তু তোমরা ওই গ্রুপেই পাবা, ঠিক আছে। সো ফেসবুকে ওই গ্রুপগুলোতে তুমি জয়েন হয়ে নাও। তুমি যদি ক্লাস 7 এর হয়ে থাকো তাহলে ক্লাস 7 এর যে গ্রুপটা দেওয়া আছে নিচে সেই গ্রুপে ক্লিক করে জয়েন হয়ে নাও, এবং তোমার ফ্রেন্ডদেরকেও ইনভাইট করে মেনশন করে সেখানে জয়েন করিয়ে দাও, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোন একটা ক্লাসে। টাটা।